ম্যাথটার ক্ষেত্রে আইডিয়া হচ্ছে যে আমরা বের করব এখানে বুয়ান্সির ভ্যালু কত, অ্যান্ড দেখব যে এখানে এই অবজেক্টটার ওয়েট কত। আমরা শিখে আসছিলাম যদি বুয়ান্সিটা গ্রেটার দ্যান ওয়েট হয় তখন অবজেক্টটা ফ্লোট করবে, যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে কমপ্লিটলি ইমার্জড অবস্থায় ফ্লোট করবে। আর অবজেক্টটার উপর যে বুয়ান্সি সেটা যদি তার ওয়েটের থেকে কম হয় তখন এই অবজেক্টটা আলটিমেটলি কি সিঙ্ক করবে। সো এটা হচ্ছে আইডিয়া। তো এখানে আমরা দেখো ওর ওয়েট বের করতে পারি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি এম জি, which is 2 into 9.8. 2 into 9.8 Newton, which is 19.6 Newton. আর ওর বয়ান্সিটা বের করতে পারি। বয়ান্সির ফর্মুলা আমরা লাস্ট দিন শিখে আসছি, ভি রো ডাব্লু জি। সো এখানে ভি হচ্ছে 10 to the power -3, রো ডাব্লু হচ্ছে 10 to the power 3, আর জি হচ্ছে 9.8। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে 9.8 নিউটন। সো আমরা এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার যে ডাব্লু ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল বি, দ্যাটস ওয়াই এই অবজেক্টটাকে যদি এখানে রেখে দেই, এই পানির উপরে যদি রাখি, তাহলে এই অবজেক্টটা কি সিম্পলি ডুবে যাবে, কারণ বি এর থেকে ডাব্লু বড়। সো এটা এখান থেকে পুরোপুরি ডুবে যাবে, সিঙ্ক করবে। যদি বি ডাব্লু থেকে বড় আসতো এটা এখানে ভেসে থাকতো, আর যদি বি ডাব্লু এর ইকুয়াল ইকুয়াল আসতো তাহলে এটা এখানে কোথাও ডুবে থাকতো। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আইডিয়া যে অবজেক্টটা এখানে ডুবে যাবে। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে অ্যাকচুয়ালি আমাদের বি ইজ ইকুয়াল টু কি, ভি রো ডাব্লু জি। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি রো ডাব্লু জি, আর ডাব্লু ইজ ইকুয়াল টু কি এম জি। এম জিকে আমরা কি এভাবে লিখতে পারি না যে এম হচ্ছে তোমার ম্যাস মানে কি, ম্যাস মানে হচ্ছে ভলিউম টাইমস ডেন্সিটি, রাইট? আমরা ফার্স্টের দিকেই শিখে আসছি যে ম্যাস হচ্ছে ভলিউম টাইমস ডেন্সিটি। সো আমরা এই এমটাকে এভাবে লিখতে পারি, ভি টাইমস রো অফ দি অবজেক্ট টাইমস জি। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বি এর ভ্যালু হচ্ছে ভি জি ইন্টু রো ডাব্লু, আর ডাব্লুর ভ্যালু হচ্ছে ভি জি ইন্টু রো অবজেক্ট। সো আমরা যদি বি কে ডাব্লু দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে আমরা কি পাবো, রো ডাব্লু ডিভাইডেড বাই রো অবজেক্ট। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি যে ইফ বি ইজ গ্রেটার দ্যান ডাব্লু দেন রো ডাব্লু উইল বি গ্রেটার দ্যান, আচ্ছা রো ডাব্লু, এখানে রো ডাব্লু বলতে আমরা অ্যাকচুয়ালি রো অফ দ্য ফ্লুইড বুঝাচ্ছি। ওকে, সো রো ডাব্লু গ্রেটার দ্যান রো অবজেক্ট। এখানে রো ডাব্লু না লিখে আমরা এক কাজ করি, জেনারেলাইজ করে লিখি, এটা হচ্ছে রো এফ, মানে ফ্লুইডের ডেন্সিটি। এটা ঠিক ছিল, সরি। সো দেখো আমরা এখান থেকে লিখতে পারি ইফ বি ইজ গ্রেটার দ্যান ডাব্লু দেন রো এফ উইল বি গ্রেটার দ্যান রো অবজেক্ট। অ্যান্ড এখান থেকে ফার্দার লেখা যায় বি গ্রেটার দ্যান ডাব্লু মানে কি, এটা ফ্লোট করবে, মানে ভেসে থাকবে। তার মানে আমরা যদি কখনো দেখি যে একটা অবজেক্টের ডেন্সিটি ফ্লুইডের ডেন্সিটি থেকে কম, তাহলে ওই অবজেক্টটা ডেফিনেটলি ওইখানে ফ্লোট করবে। ক্লিয়ার? আচ্ছা, দেন বাট এটা সব সময় না, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তারা ওই অবজেক্টটা কি তার নিজের ভলিউমের সমান সমান ওয়াটার বা ফ্লুইড ডিসপ্লেস করতেছে কিনা। আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি সবসময় অ্যাপ্লিকেবল না, বাট ছোটোখাটো কেসে এটা অ্যাপ্লিকেবল করা যায় বা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে আমরা ধরে নিছি পুরো ওয়াটারের ভিতরে এটাকে যখন রাখবো তখন এটা ডিসপ্লেসড, তার নিজের ভলিউম সমান ওয়াটার ডিসপ্লেস করে, বাট দেখা যায় অনেক সময় সেটা করে না। আমরা গতদিন এরকম ম্যাথ দেখে আসছিলাম যে একটা অবজেক্ট এরকম পার্শিয়ালি ডুবে আছে, তখন তো সে অ্যাকচুয়ালি এইটুক ওয়াটারকে
ডিসপ্লেস করতেছে। ওকে, আচ্ছা, দেন আমরা এখান থেকে আরও লিখতে পারি ইফ বি ইজ লেস দ্যান ডাব্লু দেন রো এফ উইল বি ইকুয়াল টু রো ওবিজে। তার মানে যদি ফ্লুইডের ডেন্সিটির সাথে অবজেক্টের ডেন্সিটি ম্যাচ করে, সরি ইকুয়াল না, এটা লেস দ্যান, যদি ফ্লুইডের ডেন্সিটি থেকে অবজেক্টের ডেন্সিটিটা বড় হয় তাহলে বি উইল বি লেস দ্যান ডাব্লু, আর তাহলে আমরা বলতে পারি যে এটা তাহলে কি সিঙ্ক করবে বা ডুবে যাবে। অ্যান্ড যদি বি ইকুয়ালস ডাব্লু হয় দেন রো এফ উইল বি ইকুয়াল টু রো অবজেক্ট, মানে অবজেক্টের ডেন্সিটি যদি ফ্লুইডের ডেন্সিটির ইকুয়াল হয় তাহলে সে ইমার্জড অবস্থায় ফ্লোট করবে। It will float being completely immersed. So আমরা একটা কুইক এক্সাম্পল দেখে ফেলি। সাপোজ এখানে একটা ওয়াটার জারের মধ্যে একটা অবজেক্টকে রাখা হয়েছে, যেই এখানে একটা ওয়াটার জার না, এটা যে কোনো একটা ফ্লুইড, সাপোজ এটা আমরা বললাম এটার মধ্যে একটা ফ্লুইড আছে, যেই ফ্লুইডটার ডেন্সিটি হচ্ছে, এই ফ্লুইডটা সাপোজ মার্কারি, যে ফ্লুইডটার ডেন্সিটি হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। এখন এই ফ্লুইডে যদি আমি একটা যে কোনো শেপের একটা অবজেক্ট রাখি, আমরা যদি এই ফ্লুইডের উপর যে কোনো একটা অবজেক্ট রাখি, যে অবজেক্টটার ডেন্সিটি হচ্ছে তোমার, যে অবজেক্টটার ডেন্সিটি হচ্ছে সে তোমার 7,000 কেজি পার মিটার কিউব, সেই অবজেক্টটা কি এখানে ভাসবে নাকি ডুবে যাবে? ডেফিনেটলি ভাসবে, কারণ এখান থেকে আমরা দেখতেছি রো অবজেক্টের ডেন্সিটিটা ফ্লুইডের ডেন্সিটি থেকে কম। সো আমরা বলতে পারি যে অবজেক্টের ডেন্সিটি যেহেতু ফ্লুইডের ডেন্সিটি থেকে কম, এই যে এটা, তাই এটা কি ফ্লোট করবে। সো আমরা এইভাবে ডিরেক্টলি ডেন্সিটি দেখে অ্যান্সারটা দিতে পারবো, বাট এটা সব সময় না, আমরা এটা দেখবো যে আসলে এটা একসময় কাজ করে না আর কি। বাট যদি সিম্পলি এমসিকিউতে আসে যে একটা অবজেক্ট যার ডেন্সিটি হচ্ছে 7,000 কেজি পার মিটার কিউব, সেটাকে যদি আমি একটা ফ্লুইডে রাখি যার ডেন্সিটি হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব, সেটা কি ভাসবে নাকি ডুবে যাবে? সো সিম্পলি অ্যান্সার হবে এটা তোমার, যেহেতু ফ্লুইডের ডেন্সিটি থেকে অবজেক্টের ডেন্সিটি কম, তাই এটা ভেসে থাকবে বা ফ্লোট করবে। আচ্ছা, আমরা ম্যাথ নাম্বার এর পরের ম্যাথে যাই। দেখো, সাপোজ এখানে একটা প্যারাশুট আছে, সো একটা প্যারাশুটে করে একজন এখান থেকে নিচে নেমে আসতেছে আর কি। প্যারাশুট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? প্যারাশুট বেসিক্যালি তোমার এয়ারের যে ফ্রিকশন সেটা ইউজ করে তোমার আস্তে আস্তে নিচের দিকে নামে। মানে নর্মালি একটা অবজেক্ট ফ্রি ফল করার কথা, বাট এই প্যারাশুট ইউজ করলে যেটা হয় যে ওই এয়ারের ফ্রিকশনের জন্য এই অবজেক্টটা আস্তে আস্তে নিচের দিকে নামে। সো এখানে আমি এরকম একটা কোশ্চেন সেট করলাম যে এই যে মানুষটা নামতেছে তার ম্যাস হচ্ছে সে 55 কেজি, আর এখানে তোমার এয়ারের যে ফ্রিকশন ফোর্স, এয়ারের একটা ফ্রিকশন ফোর্স থাকে, সেই এয়ারের ফ্রিকশন ফোর্স এফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5 নিউটন। আর এখানে এই এয়ার কি একটা ফ্লুইড, রাইট? আমরা দেখে আসছি ফ্লুইড হচ্ছে বেসিক্যালি লিকুইড অ্যান্ড গ্যাস। সো ফ্লুইড যেহেতু, এটা ডেফিনেটলি একটা বয়ান্সি বা একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু এই ফ্রিকশনাল ফোর্সটা থেকে ডিফারেন্ট। অনেকে মনে করে যে ওই বয়ান্সি ফোর্সটাই মেবি এখানে ফ্রিকশন, ব্যাপারটা তা না। এই ফ্রিকশনাল ফোর্সটা আলাদা কারণে প্রডিউস হয়, আর বয়ান্সি ফোর্সটা হচ্ছে এটা যে কোনো ফ্লুইডের জন্যই প্রডিউস হয়। ওকে, সো আমরা এখানে বললাম যে এই প্যারাশুটটার উপর বয়ান্সি ফোর্স হচ্ছে 20 নিউটন।
সো তোমার এখানে বের করতে হবে এই এই যে প্যারাশুট সহ যে লোকটা নিচের দিকে নামতেছে তার অ্যাক্সেলারেশন, নিট অ্যাক্সেলারেশনটা কত, এটা একটু সবাই বের করো। যে প্যারাশুট নিয়ে নিচে নামতেছে তার নিট অ্যাক্সেলারেশনটা কত। এটা বের করে একটু চ্যাট বক্সে লেখো। এটা কিন্তু ইজি, জাস্ট একটা নর্মাল ফোর্সের ম্যাথ, একটু ট্রাই করে দেখো, পারবা। এখানে আমি একটু হিন্ট দেই যে আসলে এই প্যারাশুটটার উপর কি কি ফোর্স কাজ করছে। ধরো এটা হচ্ছে ওই অবজেক্টটা, বা এই প্যারাশুট পুরোটাকে আমি একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে চিন্তা করলাম। তার নিচের দিকে কাজ করতেছে ওয়েট, উপরের দিকে কাজ করতেছে এয়ারের ফ্রিকশন, আর উপরের দিকে আরও কাজ করতেছে বুয়েন্সি। সো এবার চিন্তা করে দেখো যে ওর উপর নিট ফোর্স কত, নিচের দিকে নিট ফোর্স কত, অ্যান্ড ওর নিচের দিকে নিট অ্যাক্সেলারেশনটা কত। সো এখানে দেখো নিট ফোর্স হচ্ছে নিচের দিকে ডাব্লু মাইনাস এফ এ মাইনাস বি, রাইট? কারণ ওই দুইটা ফোর্স তো উপরের দিকে কাজ করতেছে। আর তাহলে নিট অ্যাক্সেলারেশনটা কি হবে? জাস্ট ম্যাথ দিয়ে ডিভাইড। ক্লিয়ার? সো এখানে ডাব্লু হচ্ছে তোমার নিচের দিকে, উইচ ইজ ওর ওয়েট। আমরা ওর ওয়েটটাকে লিখতে পারি 5 ইন্টু 9.8। তারপর উপরের দিকে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 0.5, আর বুয়েন্সি হচ্ছে 20, ডিভাইডেড বাই স্মল এম হচ্ছে 55। সো এটা ক্যালকুলেট করলে 9.42 আসে। সো ওইটাই আমাদের অ্যান্সার। অ্যান্ড দেখো এইটা ইউজ করে তুমি এই ম্যাথও করতে পারবা। সেম আইডিয়ার আরেকটা ম্যাথ যদি দেখাই, সাপোজ এখানে একটা ওয়াটার জার আছে, আর সেটা পুরোটাই পানি দিয়ে ফিল আপ করা। এই ওয়াটার জারটার তোমার ডেপথ হচ্ছে, সাপোজ ডেপথ হচ্ছে 20 মিটার, সরি 2 মিটার। এখন এখানে আমরা যদি একটা অবজেক্টকে এখানে রাখি, যে অবজেক্টটার ম্যাস হচ্ছে তোমার 3 কেজি, আর এটা ওয়াটারের ডেন্সিটি হচ্ছে আমরা সবাই জানি 10 কিউব কেজি পার মিটার কিউব। আর এই অবজেক্টটার ভলিউম দেওয়া আছে, ভলিউম হচ্ছে সে 30 সেন্টিমিটার কিউব। সো তোমার বের করতে হবে যে এই অবজেক্টটা এখান থেকে নিচে নেমে আসতে কত টাইম লাগবে। এই অবজেক্টটা এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত নামতে কত টাইম লাগবে। ম্যাস হচ্ছে 3 কেজি, ভলিউম এত, আর ওয়াটার ডেন্সিটি এত। সো এটা নিচে নামতে কত টাইম লাগবে একদম নিচ পর্যন্ত আসতে।
আচ্ছা এই ম্যাথটা আমি করে দিই। দেখো তোমার এখানে এই অবজেক্টটার উপর, এই যে এই অবজেক্টটা 3 কেজির যে অবজেক্টটা, তার উপর কি কি ফোর্স আছে আমরা একটু সেটা আগে চিন্তা করি। এই 3 কেজি অবজেক্টটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে বলো তো? এই 3 কেজি অবজেক্টটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে? হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স আর বুয়ান্সি। হ্যাঁ, সো এখানে নিচের দিকে হচ্ছে তোমার তার ওয়েট কাজ করতেছে আর উপরের দিকে হচ্ছে তার বুয়ান্সি কাজ করতেছে। তো এখন এটা আমরা বের করে দেখব যে আসলে ডাব্লু হচ্ছে গ্রেটার দেন বি আসে, দ্যাটস ওয়াই ও হচ্ছে নিচের দিকে নামতে থাকে। সো এখানে বি এর ভ্যালু কত? ভি রো জি। এখানে আমরা বলে দিলাম ভি হচ্ছে 25 ইন্টু 10⁻⁻6, রো ডাব্লু হচ্ছে 10 কিউব, আর জি হচ্ছে 9.8। আর এখানে ডাব্লু কত? ডাব্লু হচ্ছে সিম্পলি এম জি। ডাব্লু হচ্ছে এম জি উইচ ইজ 3 ইন্টু 9.8 নিউটন। সো আমাদের টোটাল এখানে নিট ফোর্স নিচের দিকে কত? ডাব্লু মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এফ নিট। ক্লিয়ার? সো এখানে ডাব্লু মাইনাস বি হচ্ছে 3 ইন্টু 9.8 মাইনাস 25 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10 কিউব ইন্টু 9.8। এটা হচ্ছে আমাদের নিট ফোর্স। নিট অ্যাক্সেলারেশন তাহলে কত? নিট ফোর্স ডিভাইডেড বাই এম। আমরা উপরের এটা যদি ক্যালকুলেট করি, 3 ইন্টু 9.8 মাইনাস 25 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8, এটা আসে হচ্ছে 29.155। আর নিট অ্যাক্সেলারেশন আসবে, ওর ম্যাস যেহেতু 3 কেজি, তাহলে নিট অ্যাক্সেলারেশন হচ্ছে 29.155 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড তুমি যদি অ্যাক্সেলারেশন জানো তাহলে তুমি এই টাইমটা বের করতে পারবা। নিট অ্যাক্সেলারেশন হচ্ছে এত, সো এই টাইমটা কত? দেখো ইউ হচ্ছে 0, এস হচ্ছে 2, তাহলে টাইম বের করতে পারবা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা থেকে। ইউ যেহেতু 0, এস হচ্ছে সিম্পলি হাফ এটি স্কোয়ার্ড, সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে √2s/a, দ্যাট ইজ √2 ইন্টু 2 ডিভাইডেড বাই 29.155 ডিভাইডেড বাই 3 এত সেকেন্ড। সো এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো বয়ান্সির ম্যাথ কিন্তু অনেক ভ্যারিয়েশন দিয়ে আসতে পারে, যেমন এইখানে একটা ভ্যারিয়েশন দেখাইলাম। আমরা আমরা ওই যে মেনসুরেশন যে স্টার্ট করছে জেনারেল ম্যাথে, ওইখানে আমরা যখন ভলিউম বের করা শিখবো, ওই আইডিয়া ইউজ করে অ্যাকচুয়ালি বয়ান্সিতে ম্যাথ দেওয়া যায়। ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো, বাট এখন যেহেতু ভলিউম বের করতে আমরা পারি না, সো আমরা ওইটা এখন ইগনোর করি, এখন দরকার নেই। আচ্ছা, সো বয়ান্সি রিলেটেড যেই কয়টা ম্যাথই দেখলাম এই পর্যন্ত থাকুক, আমরা পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেলে আবার দেখব। এখন আমরা নতুন একটা ল শিখব, সেটা হচ্ছে প্যাসকেলস ল বা প্যাসকেলের সূত্র, প্যাসকেলস ল। সো প্যাসকেলস ল খুব ইন্টারেস্টিং একটা ল। সেটা হচ্ছে যে এই প্যাসকেলস ল ইউজ করে অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন সময় যে তোমরা হাইড্রোলিক্স দেখবা বিভিন্ন জায়গায়, এই হাইড্রোলিক্সগুলো ইমপ্লিমেন্ট করা হয় হচ্ছে প্যাসকেলস ল দিয়ে। দেখবা যে কিছু ক্রেন আছে, মানে ক্রেন কি বেসিক্যালি অনেক হেভি জিনিস লিফট করার ক্ষেত্রে ইউজ করা হয়। সো এই ক্রেনগুলো হচ্ছে হাইড্রোলিক ইউজ করে কাজ করে। সো এই প্যাসকেলস ল যেটা বলে যে তুমি চাইলে একটা খুব স্মল ফোর্সকে অনেক টাইমস ম্যাগনিফাইং করতে পারো, মানে অনেক টাইমস, মানে ম্যাগনিফাইং না,
অনেক টাইমস অ্যাম্পলিফাই করতে পারো। মানে আইডিয়াটা খুবই ইজি, এখানে দেখলেই বুঝবা। সাপোজ এখানে আমরা একটা স্মল এরকম একটা কলাম নিলাম, আর এখানে একটা বক্স, আর এইখানে আর একটা বক্স, বাট এটা একটু বড় আর কি। সো আমরা এরকম একটা স্পেশাল একটা টিউব নিলাম, যেটার ভিতরে হচ্ছে পানি রাখা আছে বা অন্য যে কোনো ফ্লুইড, নট জাস্ট ওয়াটার, যে কোনো ফ্লুইড হতে পারে। আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে তোমার এই যেটা একটু চিকন, মানে এটা অ্যাকচুয়ালি একটা 3D স্ট্রাকচার, তো এখানে অ্যাকচুয়ালি দেখে বোঝা যাচ্ছে না, আমরা এটাকে সামনে থেকে দেখতেছি, বাট এটা দেখতে এরকম যে তোমার এখানে একটা টিউব এরকম, একটু যদি সাইড থেকে দেখাই, এরকম একটা টিউব বা একটা কলাম, আর এই সাইডে আরেকটা, বাট যেটার এরিয়া অনেক বড়। এই টাইপের। ওকে, সো আমরা এই যেটা স্মল টিউব বা যেই টিউবটার এরিয়া ছোট, এটা এখানে থাকুক, সো যেটা স্মল টিউব সেটার উপর একটা ইয়া রাখলাম, পিস্টন রাখলাম। পিস্টন মানে হচ্ছে যে একটা প্রেস করার জিনিস, মানে কেউ যদি কখনো সাইকেলের পাম্প দেওয়ার মেশিনটা দেখে থাকো, দেখবা যে ওইটাতে উপর থেকে একটা জিনিস দিয়ে প্রেস করতে হয়। সো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পিস্টন। বা একটা ইনজেকশনের কথা যদি চিন্তা করো, একটা ইনজেকশনের উপরের যে মানে যেটা দিয়ে তোমার পুশ করা হয় সেটা হচ্ছে একটা পিস্টন। সো এই যে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পারতেছো, এটাকে আমরা বলি একটা পিস্টন। এটা হচ্ছে একটা স্মলার পিস্টন। আর এই বড় সাইডটাতে আমরা একটা পিস্টন রাখলাম। এটা হচ্ছে লার্জার পিস্টন। সো প্যাসকেলস ল কি বলে দেখো, প্যাসকেলস ল বলে যে অ্যাকচুয়ালি তুমি যখন একটা এরকম একটা ক্লোজড জায়গায় কিছু ফ্লুইড রেখে বা কোনো একটা লিকুইড রেখে সেটার উপর বাইরে থেকে একটা প্রেশার অ্যাপ্লাই করবা, তখন সেই প্রেশারটা চারদিকে ট্রান্সমিটেড হয়। মানে সেই প্রেশারটা, মানে তুমি যদি এখান থেকে ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করো বা ইন সেন্স একটা প্রেশার অ্যাপ্লাই করো, সেই প্রেশারটা এই ফ্লুইডের চারদিকে ফ্লো হবে, মানে এই প্রেশারটা সব দিকে ইকুয়ালি ট্রান্সমিট হবে। আমি প্রেশারটা অন্য কালার দিয়ে দেখাই। এই প্রেশারটা শুধুমাত্র এক জায়গায় থাকবে না, এটা একদম এই পুরো ফ্লুইডের সব জায়গায় ছড়ায় পড়বে। একটা ক্লোজড লিকুইড, এটা ক্লোজড কেন, কারণ দেখো এই জায়গা বন্ধ, আবার এই জায়গাটাতেও বন্ধ, এই ফ্লুইডটা কোনো জায়গা থেকে বের হইতে পারতেছে না। সো একটা ক্লোজড ফ্লুইডের ভিতরে তুমি যখন প্রেশার অ্যাপ্লাই করবা, সেই প্রেশারটা চারদিকে এরকম ট্রান্সমিটেড হবে বা ছড়ায় পড়বে। অ্যান্ড এটা এখান থেকে ট্রান্সমিট হতে হতে কই যাবে, যত চারদিকে ছড়াচ্ছে, অ্যান্ড একসময় এটা এই পিস্টনের নিচেও চলে আসবে। সো এখানে কি হওয়া উচিত, এখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে যদি আমি এইটাতে নিচের দিকে প্রেস করি জোরে, তাহলে এইটা কি উপরের দিকে উঠে যাওয়া উচিত না?
নর্মাল কমন সেন্স যে আমি যদি এই পাশ থেকে এটাকে জোরে চাপ দিই তাহলে এইটা এই পাশ থেকে উঠে যাবে। অ্যান্ড সেই উঠার রিজনটাই কি, এখান থেকে এই প্রেশারটা ট্রান্সমিট হয়ে এখানে এসে হিট করে। এখন প্যাসকেল বলছে যে এটা হচ্ছে প্রেশারটা একদম ইকুয়াল, মানে আমি এই পাশে যত প্রেশার ক্রিয়েট করব, সাপোজ আমি এই পিস্টন দিয়ে এখানে পি প্রেশার ক্রিয়েট করলাম, সেই পি প্রেশারটাই এখান থেকে ট্রান্সমিট হতে হতে এখানেও আসবে, সব জায়গায় পি প্রেশার কাজ করবে। ক্লিয়ার? ওকে, সো এই যে স্মলার যে পিস্টনটা আছে, আমরা তো এটাকে 3D-তে দেখছি যে এটা আসলে দেখতে এই টাইপের, যেখানে একটা এরিয়া আছে তার, আর এই হচ্ছে ধরো সেই পিস্টনের ইয়াটা, হ্যান্ডেলটা। সো আমরা যখন এখানে প্রেস করব, আমরা বললাম যে এই স্মলার পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A1, আর এই যে লার্জার যে পিস্টনটা আছে তার ক্রস সেকশনাল এরিয়া বা তার এই যে এই এরিয়াটার কথা বলতেছে আর কি, এই যে এটা, এই এরিয়াটা হচ্ছে A2। আর আমরা এটা বললাম যে স্মলার পিস্টনে আমরা উপর থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি F1। সো আমরা এখান থেকে বের করতে চাই লার্জার পিস্টনে এই ফোর্সটা কত হবে। ক্লিয়ার? সো প্যাসকেলস ল বলছে কি যে একটা লিকুইডে আমরা যখন আউটসাইড থেকে কোনো একটা ক্লোজড লিকুইডে যখন আউটসাইড থেকে একটা প্রেশার অ্যাপ্লাই করব, সেই প্রেশারটা এখান থেকে ট্রান্সমিট হবে অ্যান্ড সেটা পুরো ফ্লুইডে ছড়ায় পড়বে, এবং সব জায়গাতে যত জায়গায় যত সারফেস আছে সেই সারফেসগুলোতে এই ফ্লুইডটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে। আমি প্যাসকেলস লটা ফর্মালি লিখে দিব একটু পর। সো এই সব সারফেসগুলো এই প্রেশারটা কি পারপেন্ডিকুলারলি কাজ করবে। সো আমরা বলতে পারি যে এই প্রথম পিস্টনে যে প্রেশার সেটা এই সেকেন্ড পিস্টনের প্রেশারের সমান সমান, প্যাসকেলস ল। অ্যান্ড প্রথম পিস্টনের প্রেশারটা যদি তুমি ক্যালকুলেট করো সেটা কি F1/A1, আর সেকেন্ড পিস্টনের প্রেশারটা কি F2/A2। সো এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে F2/F1 ইজ ইকুয়াল টু A2/A1। সো এটা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ এই যে এরিয়াটা, সাপোজ এই এরিয়াটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, এই স্মলার পিস্টনের এরিয়াটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, A1 ইজ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার। আর এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম সাপোজ 20 নিউটন। আর এই যে লার্জার যে পিস্টনটা সেটার এরিয়া সাপোজ অনেক বেশি, এটা হচ্ছে 10 মিটার স্কোয়ার, তাহলে F2 ইজ ইকুয়াল টু কত? দেখো এখান থেকে কি লেখা যায়, F2 ইজ ইকুয়াল টু F1/A2/A1। F1 হচ্ছে 20, A2 হচ্ছে 10, A1 হচ্ছে 1। সো এখান থেকে আমরা পাবো 200 নিউটন। দেখো আমরা মাত্র 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেই 200 নিউটন পেয়ে যাচ্ছে। সো এটাকে তুমি তোমার লাইফে কীভাবে ইউজ করতে পারো, সাপোজ তোমার কাছে খুব হেভি একটা অবজেক্ট আছে যেটাকে তুমি উপরে উঠাইতে পারতেছো না, সো তুমি এরকম একটা হাইড্রোলিক্সের মানে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে যদি তুমি এখান থেকে মাত্র 20 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে তুমি 20 নিউটন ওয়েটের একটা অবজেক্টকে খুব ইজিলি লিফট করতে পারবা। এভাবেই অ্যাকচুয়ালি ক্রেনগুলো কাজ করে, হাইড্রোলিক্স ইউজ করে, মানে খুব ইজিলি একটা হেভি অবজেক্টকে লিফট করার জন্য প্যাসকেলস ল বা হাইড্রোলিক্স ইউজ করা হয়। ওকে, সো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, F1/F2 বা F2/F1 ইজ ইকুয়াল টু A2/A1। আর সিম্পলি জাস্ট এটা মনে রাখলেই হয় যে দুইটা প্রেশার সমান, তার মানে F1/A1 ইজ ইকুয়াল টু F2/A2। আমরা একটু প্যাসকেলস লটা, আসলে এইটা প্যাসকেলের ল না, এটা হচ্ছে প্যাসকেলস ল এর একটা অ্যাপ্লিকেশন। আমরা প্যাসকেলস লটা একটু ফর্মালি লিখব, কারণ এটা পরীক্ষাতে অনেক সময় ক্রিয়েটিভের বিতে চলে আসে। সো প্যাসকেলস ল হচ্ছে এরকম, ইফ প্রেশার ইজ অ্যাপ্লাইড অন আ ফ্লুইড মানেই হচ্ছে লিকুইড অ্যান্ড গ্যাস, মানে যে কোনোটাই হইতে পারে, এটা শুধু ফ্লুইডের জন্য মানে লিকুইডের জন্য অ্যাপ্লিকেবল তা না, এটা গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। ইফ প্রেশার ইজ অ্যাপ্লাইড অন আ ফ্লুইড, a liquid or gas enclosed in a container
মানে কোনো একটা কন্টেইনার, মানে এমন একটা জায়গা যেখানে ওই ফ্লুইডটা বের হয়ে যেতে পারবে না। সো ইফ প্রেশার ইজ অ্যাপ্লাইড অন আ ফ্লুইড এনক্লোজড ইন আ কন্টেইনার ফ্রম আউটসাইড, then this pressure is transmitted equally and acts perpendicular to acts perpendicularly on the surface of the container in contact with the fluid. সো এখানে কি বলছে যে একটা আবদ্ধ জায়গা, মানে একটা এনক্লোজড জায়গায়, একটা কন্টেইনার, এনক্লোজড কন্টেইনারের ভিতরে যদি একটা ফ্লুইড থাকে আর সেখানে তুমি যদি বাইরে থেকে একটা প্রেশার অ্যাপ্লাই করো, তখন এই প্রেশারটা ইকুয়ালি ট্রান্সমিট হয় অ্যান্ড অ্যাক্টস পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস অফ দ্য কন্টেইনার ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফ্লুইড। মানে এই যে কন্টেইনারটার যত সারফেস আছে সেই সারফেসগুলোতে এই প্রেশারটা পারপেন্ডিকুলারলি বা লম্বালম্বিভাবে কাজ করে। এখানে আমরা ওয়াটার না দিয়ে জাস্ট গ্যাস রাখলেও কিন্তু এটা কাজ করত। ওকে, আর ইনজেকশনও কিন্তু এইভাবেই কাজ করে। ইনজেকশনেও কিন্তু অ্যাকচুয়ালি একটা এনক্লোজড জায়গায় একটা পিস্টন দিয়ে জোরে প্রেস করা হয়। ওকে, সো এই প্যাসকেলস লয়ের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা, যে এখানে আমরা চাইলে একটা ফোর্সকে কয়েক টাইমস ইনক্রিজ করে ফেলতে পারি। ক্লিয়ার? এখন এখানে একটা ব্যাপার আছে যে এটা করাতে কি আমাদের এনার্জি কনজারভেশনটা হচ্ছে, মানে ভায়োলেটেড হচ্ছে, যে এখানে আমি এই পিস্টনটাকে যতটুকু নিচে নামালাম তো সেটাতে যে ওয়ার্কটা হয়, এখানে ফোর্স তো অনেক বেশি, এখানে কি ওয়ার্ক বেশি হইতেছে? অ্যাকচুয়ালি তা না। আমি ওইটা এখন একটু দেখাই যে এখানে অ্যাকচুয়ালি এই কেসেও আমাদের এনার্জি কনজারভেশনটা একদম পারফেক্টলি কাজ করে। সো আমরা এটা মুছে ফেলি। এটা একটা ক্রিয়েটিভে বি নাম্বার কোশ্চেনে আসতে পারে, এটা বইতেও আছে। এই ছবিটা থাকুক। সেখানে একটা কোশ্চেন, শো দ্যাট we are getting back the same amount of energy which is applied though force is increased. মানে এখানে মনে হইতে পারে অ্যাপারেন্টলি যে আমরা তো তাহলে বেশি ওয়ার্ক করতে পারতেছি, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না। দো ফোর্স ইজ ইনক্রিজড, মানে এখানে ওইটাই দেখাইতে বলছে যে দেখাও যে তুমি সেম অ্যামাউন্ট এনার্জিটাই ফেরত পাচ্ছ যতটুকু অ্যাপ্লাই করতেছো, যদিও তোমার ফোর্সটা বেড়ে যাচ্ছে। সো সেটা আমরা কীভাবে প্রুফ করতে পারি দেখো। আমরা অ্যাজিউম করলাম যে আমরা এই যে স্মল যে পিস্টনটাকে করতেছি সেটা নিচের দিকে নেমে আসছে কতটুক L1, মানে আমরা এই স্মল পিস্টনটাতে যে প্রেস করতেছি সেটা কতটুক নিচে নেমে আসছে L1। তাহলে আমরা এখানে কতটুক ওয়ার্ক করলাম বলো তো? এখানে এই ছোট পিস্টনটায় ওয়ার্ক ডান কত? F1 ইন্টু L1, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো আমরা বলতে পারি যে ছোট পিস্টনটা যদি L1 ডিস্টেন্স নামে তাহলে W1 ইজ ইকুয়াল টু F1 L1। ক্লিয়ার? এবার দেখো এই সেকেন্ড পিস্টনের উপর বা লার্জার পিস্টনের উপর তাহলে ফোর্স কত? F2 ইজ ইকুয়াল টু হচ্ছে F1 A2 বাই A1। আমরা সেটাকে লিখে রাখি, F2 ইজ ইকুয়াল টু F1 A2 বাই A1।
এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে এটা যেহেতু একটা ফ্লুইড, তুমি এইখান থেকে এই পিস্টনটাকে যদি এল লেংথ নিচে নামায় নিয়ে আসো, এখন ওয়াটার তো অ্যাকচুয়ালি তুমি এখানে যতটুকু ওয়াটারকে নিচে নামাবা, যতটুকু ভলিউম ওয়াটারকে নিচে নামায় ফেলবা, সেই ভলিউম ওয়াটারটাই কি ওই সাইডে উপরে উঠে যাবে, রাইট? কারণ ওই ভলিউমটা তো এখান থেকে সরে যাবে। দেখো মানে তুমি এটাকে যদি নিচের দিকে নামাও, এখানে আগে থেকে ওয়াটার ছিল এটুক, তো তুমি যখন এটাকে নিচের দিকে নামাবা তখন কি হবে, এই ওয়াটারটা এখান থেকে সরে যাবে, এই পিস্টনটা নিচে নেমে আসবে এখন, আর সেই ওয়াটারটা এখান থেকে পাস হয়ে এই জায়গাতে গিয়ে ঠিক ততটুক ওয়াটার চলে আসবে, রাইট? সো এখান থেকে আমি যতটুক ভলিউম ওয়াটারকে সরাই ফেলতেছি, এই সাইডে ঠিক তত ভলিউম ওয়াটার উপরে উঠতেছে। সো এখান থেকে আমি কত ভলিউম ওয়াটার সরাই ফেলতেছি, দেখো আমার পিস্টনের এরিয়া হচ্ছে A1 আর লেংথ হচ্ছে L1, তাহলে ভলিউম হচ্ছে A1 L1। সো আমি লেফট সাইডে সরাই ফেলতেছি A1 L1, আর আমরা বলতেছি ঠিক ততটুকু ওয়াটারই উপরে উঠবে। সো আমরা এখানে অ্যাজিউম করলাম এখানে তোমার ওয়াটার উপরে উঠবে হচ্ছে L2। সো লেফট সাইডে যত ভলিউম ওয়াটার সরে গেছে, মানে লেফট সাইডে যত ভলিউম ওয়াটারকে আমি এখান থেকে প্রেস করে সরাই দিছি, এই সাইডেও ঠিক তত ভলিউম ওয়াটারই ওঠার কথা। সো এই সাইডে ওয়াটারটা যদি L2 হাইট ওঠে, তাহলে এটার ভলিউম কত? A2 ইন্টু L2, অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন এই দুইটা ভলিউম কি ইকুয়াল হবে, কারণ এই ওয়াটারটাই তো এই পাশে উঠে আসছে। সো এই পাশে ওয়াটারের ভলিউমটা কত? A2 L2, রাইট? সো আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে A2 ডিভাইডেড বাই A1, না সরি, এখান থেকে আমরা লিখতে পারি যে L2 ইজ ইকুয়াল টু, মানে ওই পাশে পানিটা তাহলে এইটুকু উঠবে, A1 L1 বাই A2, মানে এই সাইডে পানিটা তাহলে এই পাশে যদিও আমি L1 হাইট এটাকে নামাই নিয়ে গেছি, এই সাইডে ওয়াটারটা কিন্তু L1 হাইট উঠবে না, এখানে এটা উঠবে L2 অ্যামাউন্ট, আর সেই L2টা হচ্ছে A1 L1 বাই A2। তাহলে রাইট সাইডে আমি টোটাল কতটুকু ওয়ার্ক করতেছি? W2 ইজ ইকুয়াল টু কত? F2 L2। সো F2 ইন্টু, দেখো F2 হচ্ছে F1 আর A2 ডিভাইডেড বাই A1 ইন্টু L2 হচ্ছে A1 L1 ডিভাইডেড বাই A2। A2 কাটা, A1 কাটা, দেখো F1 L1 এটাই কিন্তু W1। সো এখান থেকে আমরা শিওর যে আমরা লেফট সাইডে যতটুকু এনার্জি সাপ্লাই দিব বা যতটুকু ওয়ার্ক করব, রাইট সাইডেও আলটিমেটলি সেই অ্যামাউন্টের ওয়ার্কটাই হবে। এটা এমন না যে এখানে বেশি অ্যামাউন্ট ওয়ার্ক করে ফেলতেছি, ফোর্সটা বেশি হবে, বাট তুমি এখান থেকে এটাকে যত নিচে নামাবা এটা কিন্তু ততটুকু উপরে উঠবে না, এটা উঠবে একটু কম পরিমাণ। ওকে, সো প্যাসকেলস ল দিয়ে আমরা তোমার ফোর্স অ্যাম্প্লিফাই করতে পারি। আমাদের যদি অনেক বেশি ফোর্স দরকার হয়, সেটা আমরা প্যাসকেলস ল ইউজ করে করতে পারি। আমরা এটা রিলেটেড লাস্ট কয়েকটা ম্যাথ দেখি। Suppose a piston has dimensions 3 into 4 centimeter and another piston has এখানে 3 centimeter into 4 centimeter লিখি, and another piston has dimensions 5 centimeter into 8 centimeter. If 1 Newton force is applied on the smaller piston, find the force on larger piston. Find the force on larger piston. এটা একটু করো সবাই। আমি একটু এখানে এটার ড্রয়িংগুলো করে দিই যে একটা স্মলার পিস্টন আছে,
যার ডাইমেনশন হচ্ছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। সো এইটার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি ইউজিং, মানে এই পিস্টনটায় আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি হচ্ছে তোমার 1 নিউটন। আর এই পাশে একটা লার্জার পিস্টন আছে যার ডাইমেনশন মানে হচ্ছে লেংথ উইথ, যার ডাইমেনশন হচ্ছে 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। তুমি বের করবা এই বড় পিস্টনটায় তুমি কতটুক ফোর্স ব্যাক পাবা, মানে এটা যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো এইটাতে কত ফোর্স পাবা, এটা একটু বের করো সবাই। এখানে কিন্তু এরিয়াটা তোমার অ্যাকচুয়ালি ইসে নেওয়ার দরকার নাই, মানে মিটার স্কোয়ারে নেওয়ার দরকার নেই, এমনিতেই করা যায়। ওকে, সো আদিশা অ্যান্সার দিছো, আমরা দেখি ওইটা হয়েছে কিনা, বাকিরাও ট্রাই করো। যে এখানে F1 হচ্ছে 1, A1 হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার, F2 কত এটা বের করতে চাই। এখানে কোনটাকে F1 বলো কোনটাকে F2 বলো ম্যাটার করে না। আর A2 হচ্ছে 12 কেন, এই যে 3 ইন্টু 4, আর A2 কত 5 8 আর 40। সো এখান থেকে আমরা F2 বের করতে চাই। সো উই নো F1 বাই F2 ইজ ইকুয়াল টু A1 বাই A2। F1 হচ্ছে 1, F2 হচ্ছে উই ডোন্ট নো, A1 হচ্ছে 12, এটা হচ্ছে 40। সো এখান থেকে F2 ইজ ইকুয়াল টু 40 বাই 12। সো অ্যান্সার হচ্ছে 3.3 নিউটন। সো দেখো আমরা এখানে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এখানে 3.3 নিউটন ফোর্স আমরা পাবো। সো প্যাসকেলস ল রিলেটেড আইডিয়াটা আই হোপ এখন ক্লিয়ার। সো এখন এই চ্যাপ্টারে আমাদের যে ফ্লুইড রিলেটেড যা যা ছিল ম্যাক্সিমামই হচ্ছে শেষ, আমাদের জাস্ট ব্যারোমিটার পার্টটা বাকি আর হচ্ছে এয়ার প্রেশারের পোর্শনটা বাকি। এয়ার প্রেশারের ওইটা যদিও আমি একটু আগে দেখাইছি, মানে আগের ক্লাসগুলোতে দেখাইছি, বাট ওইটা আমার আরেকবার একটু ডিসকাস করতে হবে। সো আমাদের এই ফ্লুইড রিলেটেড ডিসকাশনের পর আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পোর্শনটায় যাব, সেটা হচ্ছে যে ইলাস্টিসিটি। ওইটা খুবই সহজ অ্যান্ড খুব ইন্টারেস্টিং, ওইগুলো আমরা দেখব। সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, ওকে, কারণ আজকে অনেকক্ষণ ধরেই পড়াচ্ছি। সো এটা এই পর্যন্তই থাকুক। আর এয়ার প্রেশারের ওইটা অ্যাকচুয়ালি আজকে স্টার্ট করলে শেষ করতে পারবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই পর্যন্ত যা যা পড়ালাম, মানে ফ্লুইড রিলেটেড, মানে বুয়ান্সি পড়ছি, প্রেশার পড়ছি, ডেনসিটি পড়ছি, তারপর হচ্ছে প্রেশার অ্যাট এ ডেপথ পড়ছি, মানে বলা যায় আমরা একটা ছোট চ্যাপ্টার শেষ করছি। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি দুইটা চ্যাপ্টারের একটা কম্বিনেশন, একটা হচ্ছে ফ্লুইড পার্ট আর একটা হচ্ছে তোমার ইলাস্টিসিটি পার্ট। সো আমি এই চ্যাপ্টারটার উপরও একটা হোমওয়ার্ক দিয়ে দিব, কয়েকটা ম্যাথের, ইজি কয়েকটা ম্যাথ থাকবে, আর বুয়ান্সির ম্যাথগুলো আমি সহজ দেখেই দিব। সো ওই হোমওয়ার্কটা একটু সবাই করো, ওকে। আর পাশে অ্যান্সার দেওয়া থাকবে, তুমি অ্যান্সার মিলাই দেখবা, যদি কোনোটা না হয় আমাকে জানাবো। সো আজকে এই পর্যন্ত রাখি, আল্লাহ হাফিজ।